প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি দেশজ টিভিতে। স্বাধীনতা পরবর্তী বাংলাদেশের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসে নানা আন্দোলন, সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব দেওয়া, আলোচনা, সমালোচনা ও বহু ঐতিহাসিক চড়াই উতরাই ঘটনা প্রবাহ পেরিয়ে জননন্দিত গণমানুষের দল হয়ে ওঠা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জন্য ঐতিহ্যগতভাবে তৈরি হয়েছে এক বিরাট সম্ভাবনার। মহান স্বাধীনতার ঘোষক ও প্রত্যক্ষ রণাঙ্গনে নেতৃত্ব দানকারী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া, পরবর্তীতে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে তৃণমূল পর্যন্ত গণমানুষের আস্থার প্রতীক হয়ে ওঠা বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের আসনে, দলের সবচেয়ে সম্মানিত ও মর্যাদার আসনে একরকম নিশ্চিতভাবেই অধিষ্ঠিত হতে যাচ্ছেন জনাব তারেক রহমান। সুদীর্ঘ ১৭ বছর পর আসা এই সময়টি শুধু একটি ব্যক্তিগত অর্জন নয়, বরং ধৈর্য, অভিজ্ঞতা, সংগ্রাম আর দেশের জন্য অভিনব নেতৃত্বের প্রতিশ্রুতির এক নতুন অধ্যায়ের সূচনা। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের সামনে তুলে ধরছি সেই গল্প। ফিরে আসছি একটু পর। তারেক রহমান শুধু একজন রাজনৈতিক নেতা নন, তিনি উঠে এসেছেন বাংলাদেশের এক ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবার থেকে। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান। রাজনৈতিক উত্তরাধিকার এবং অভিজাত পারিবারিক বলয়ের বাইরে গিয়েও জনাব তারেক রহমান নিজস্ব সাংগঠনিক দক্ষতা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সরাসরি মাঠ পর্যায়ের তৃণমূল রাজনীতিতে নিজের গ্রহণযোগ্যতা ও স্বকীয়তা সৃষ্টির মাধ্যমে তৃণমূলের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করে রাজনীতির মাঠে শক্ত অবস্থান তৈরি করেছেন। ছাত্র জীবন থেকে শুরু করে বিএনপির কার্যক্রমে নিবিড় অংশগ্রহণ ও তৃণমূল সমর্থকদের সঙ্গে সখ্যতা গড়ে তোলার মাধ্যমে রাইজিং রাজনীতির আবহে জনাব তারেক রহমান নিজস্ব এক রাজনৈতিক পরিচয় তৈরি করেছেন। বিশেষ করে তৃণমূলের প্রতিটি ধাপে তিনি চেষ্টা করেছেন মাঠের রাজনীতিকে বুঝতে, শুনতে ও ধারণ করতে। তৃণমূল কর্মী, ওয়ার্ড নেতা, থানা পর্যায়ের সংগঠক, এই মানুষগুলোর সাথে গড়ে উঠেছিল তারেক রহমানের রাজনীতির বাস্তব পাঠশালা। সেখান থেকে জন্ম নেয় তার সংগঠন সত্তা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এবং দলকে একত্রে রাখার দক্ষতা। ২০০১ সালের পর বিএনপি সরকারে থাকাকালে দলীয় পুনর্গঠন, সাংগঠনিক শক্তিশালীকরণ এবং ভবিষ্যৎ নেতৃত্ব গঠনে তারেক রহমান পালন করেন গুরুত্বপূর্ণ ভূমিকা। বিভিন্ন সময় হাওয়া ভবন বিতর্ক, রাজনৈতিক অপপ্রচার এবং পরবর্তী সময়ে ১/১১-র কঠিন অধ্যায়, সবকিছু মিলে তার রাজনৈতিক জীবন ছিল চরম পরীক্ষার মধ্য দিয়ে যাত্রা। দীর্ঘ প্রবাস জীবন, মিথ্যা মামলা, রাজনৈতিক নিপীড়ন এবং পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া সত্ত্বেও তিনি দল থেকে বিচ্ছিন্ন হননি, বরং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দল পরিচালনা, নীতি নির্ধারণ ও রাজনৈতিক দিক নির্দেশনা দিয়ে গেছেন তিনি। অবশেষে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন জীবনের অবসান ঘটিয়ে ২০২৫ সালের ২৫ ডিসেম্বর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তনের মাধ্যমে সূচনা ঘটে বাংলাদেশের নতুন রাজনৈতিক অধ্যায়ের। এটি কোনো সাধারণ প্রত্যাবর্তন ছিল না, এটি ছিল দীর্ঘ ১৭ বছরের নির্বাসন ভেঙে মাতৃভূমির বুকে ফিরে আসার এক আবেগঘন ঐতিহাসিক মুহূর্ত। যে মানুষটিকে বছরের পর বছর দেশের মাটিতে পা রাখতে দেওয়া হয়নি, যার কণ্ঠ রুদ্ধ করে রাখা হয়েছিল রাষ্ট্রীয় নিষেধাজ্ঞায়, যার ছবি, বক্তব্য, এমনকি নাম পর্যন্ত প্রচার করতে ভয় পেত শাসক গোষ্ঠী, সেই তারেক রহমানই দেশে ফিরলেন লাখো মানুষের প্রত্যাশা, চোখের জল আর স্লোগানের ঢেউ বুকে নিয়ে। তিনি ফিরে এসেছেন ইতিহাসের দায় নিয়ে, শহীদদের রক্তের উত্তরাধিকার নিয়ে, আর লাখো নির্যাতিত কর্মীর চোখের ভাষা বুঝে নেয়ার অঙ্গীকার নিয়ে। এই প্রত্যাবর্তন ছিল মূলত বিএনপির পুনর্জাগরণের ঘণ্টাধ্বনি। বিমানবন্দর থেকে শুরু করে রাজপথ, সেদিন শুধু নেতাকে স্বাগত জানানো হয়নি, সেদিন একটি দমবদ্ধ করা অধ্যায়ের অবসান ঘোষণা করেছিল বিএনপির তৃণমূলের কর্মীরা। স্লোগানে স্লোগানে চোখের জলে ভেসে উঠেছিল একটাই কথা: লিডার ফিরেছেন, লিডার এসেছেন আমাদের মাঝে। দর্শক, গত ২০২৫ সালের ৩০ ডিসেম্বর দীর্ঘ রোগভোগের পর অবশেষে বিএনপির লক্ষ কোটি নেতাকর্মী সহ পুরো বাংলাদেশকে শোকের সাগরে ভাসিয়ে চিরবিদায় নেন বেগম খালেদা জিয়া। মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত তিনি ছিলেন বিএনপির চেয়ারপারসন, আর এই মৃত্যুর মধ্য দিয়ে শূন্যতা তৈরি হয় বিএনপির শীর্ষ পর্যায়ের এই পদে। খালেদা জিয়ার অসুস্থ সময়কালেই তারেক রহমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দলের দায়িত্ব পালন শুরু করেন এবং দলের নীতি নির্ধারণ, রাজনৈতিক কর্মসূচি প্রণয়ন ও আন্দোলন সংগ্রামে নেতৃত্ব প্রদান করেন। বিশেষত
সাংগঠনিক বৈঠক ও রাজনৈতিক স্ট্র্যাটেজিক প্রণয়নে কেন্দ্রীয় ভূমিকায় অবতীর্ণ হন তিনি। দর্শক, বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী দলের চেয়ারপারসন হওয়ার যে বিধান উল্লেখ করা আছে সেটি একটু পর্যালোচনা করে দেখা যায়। বিএনপির সাংগঠনিক কাঠামোর শীর্ষে থাকবেন একজন চেয়ারপারসন, এক বা একাধিক ভাইস চেয়ারম্যান, তাদের মধ্যে একজন হবেন সিনিয়র ভাইস চেয়ারম্যান। এই সিনিয়র ভাইস চেয়ারম্যানই হচ্ছেন চেয়ারম্যানের পর দলের দ্বিতীয় সর্বোচ্চ সাংগঠনিক ব্যক্তি। বর্তমানে সেই পদে আছেন জনাব তারেক রহমান। ধারা 2-এ চেয়ারম্যানের অনুপস্থিত বা তিনি অক্ষম হলে দায়িত্ব হস্তান্তর সম্পর্কে বলা আছে, গঠনতন্ত্রের মৌলিক বিধান অনুযায়ী চেয়ারপারসন যদি অসুস্থ, অনুপস্থিতি, অক্ষম বা কোনো কারণে দায়িত্ব পালনে অসমর্থন হন, তবে দলের কার্যক্রম সচল রাখতে সিনিয়র ভাইস চেয়ারম্যান দায়িত্ব পালন করবেন। এই ধারার ভিত্তিতেই খালেদা জিয়ার অসুস্থতার সময় তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। অর্থাৎ এই দায়িত্ব তিনি নতুন করে পাননি, আগেই গঠনতন্ত্র অনুযায়ী তিনি এই দায়িত্ব পালন করেছিলেন। ধারা 3-এ চেয়ারম্যান পদ শূন্য হলে, অর্থাৎ তার ইন্তেকাল বা পদত্যাগ করলে স্পষ্ট বলা আছে, চেয়ারপারসন পদ শূন্য হলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান অবিলম্বে সেই দায়িত্ব পালন করবেন এবং দল পরিচালনা করবেন। পদ শূন্য হলে আলাদা মনোনয়নের কোনো দরকার নেই। সিনিয়র ভাইস চেয়ারম্যানের দায়িত্ব স্বয়ংক্রিয়, এটি সম্পূর্ণ গঠনতান্ত্রিক ও নিয়মতান্ত্রিক। তাই বেগম খালেদা জিয়ার ইন্তেকালের পর চেয়ারম্যান পদ শূন্য হয়েছে, ফলে তারেক রহমানের দায়িত্ব গ্রহণ স্বাভাবিক ও বৈধ। ধারা 4-এ ভারপ্রাপ্ত থেকে পূর্ণ চেয়ারম্যান হওয়ার বিষয়ে উল্লেখ আছে। গঠনতন্ত্র অনুযায়ী প্রথমে সিনিয়র ভাইস চেয়ারম্যান চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। এরপর দলীয় ফোরামগুলো, অর্থাৎ জাতীয় স্থায়ী কমিটি ও জাতীয় নির্বাহী কমিটির বৈঠকের মাধ্যমে দায়িত্ব অনুমোদন করা হবে, নেতৃত্বের ধারাবাহিকতা নিশ্চিত করা হবে। প্রয়োজনে পরবর্তী কাউন্সিলে এটি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়, অর্থাৎ কাউন্সিলের আগে বা পরেও হতে পারে, কিন্তু নেতৃত্বের শূন্যতা তৈরি করা যায় না। বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী চেয়ারম্যান পদ শূন্য হলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্ব পান। সেই সিনিয়র ভাইস চেয়ারম্যান হলেন তারেক রহমান। অতএব এটি আবেগের কোনো সিদ্ধান্ত নয়, এটি পারিবারিক কোনো মনোনয়নও নয়। এটি হতে যাচ্ছে বিএনপির গঠনতন্ত্র সম্মত একটি নিয়মতান্ত্রিক প্রক্রিয়া, একটি সাংগঠনিক ধারাবাহিকতা, স্বাভাবিক ও আইনগত এক ঐতিহাসিক নেতৃত্ব হস্তান্তর। তার মানে এখন শুধু আনুষ্ঠানিক ঘোষণা বাকি। বেগম জিয়ার এই শোকাবহ সময়ের রেশ একটু কাটলেই হয়তো শুরু হয়ে যাবে সেই ঐতিহাসিক প্রক্রিয়া। এখন নিশ্চিত করেই বলা যায়, আর কিছুদিনের মধ্যেই এই ঐতিহাসিক আনুষ্ঠানিক অফিসিয়াল ঘোষণার মধ্য দিয়ে তারেক রহমান হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত পরবর্তী চেয়ারপারসন। প্রিয় দর্শক, আজ সেই দীর্ঘ 17 বছরের অধ্যায় শেষে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসছে একটি নতুন বাস্তবতা। আজ তারেক রহমানের রাজনৈতিক জীবন, তৃণমূলে কাজ করার অভিজ্ঞতা, পারিবারিক উত্তরাধিকারের ধারা, দীর্ঘ নির্বাসন, মামলা, চ্যালেঞ্জ, অনলাইন নেতৃত্ব, প্রতিরোধ, সংগ্রাম, জনসমর্থন এবং অবশেষে গঠনতান্ত্রিক নেতৃত্ব গ্রহণের সম্ভাবনা, সব মিলিয়ে একটি শক্তিশালী রাজনীতির অধ্যায়। এই অধ্যায়টি শুধু একজন ব্যক্তির নয়, এটি বাংলাদেশের গণতান্ত্রিক প্রেক্ষাপটে দীর্ঘ সংগ্রাম ও সম্ভাবনার ইতিহাস। তারেক রহমানের সামনে এখন শুধু নেতৃত্ব গ্রহণের প্রশ্ন নয়, বরং দলকে ঐক্যবদ্ধ রাখা, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে জনগণকে সাথে নেয়া এবং রাষ্ট্র পরিচালনায় একটি ভারমুক্ত, দায়বদ্ধ নেতৃত্ব উপহার দেওয়ার চ্যালেঞ্জ। এই কারণেই অনেকেই বলছেন এটি শুধু বিএনপির নেতৃত্ব পরিবর্তনের মুহূর্ত নয়, এটি বাংলাদেশের রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা। এখন প্রশ্ন একটাই, এই সুযোগ কি বাস্তব পরিবর্তনের রূপ নেবে, নাকি ইতিহাসের আরেকটি অধ্যায় হিসেবে থেকে যাবে? উত্তর দেবে সময়, উত্তর দেবে রাজনীতি, আর সবচেয়ে বড় কথা, উত্তর পাওয়া যাবে বাংলাদেশের জনগণের কাছ থেকেই। আগামীর বাংলাদেশে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি কোথায় যাবে? ক্ষমতার রাজনীতি নাকি সংস্কারের রাজনীতি? দেখাই যাক। সেই পর্যন্ত না হয় আমরা অপেক্ষাই করি। এমন তথ্যভিত্তিক ও বিশ্লেষণধর্মী প্রতিবেদন পেতে দেশক টিভির সঙ্গেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন বেল অন করে সাথেই থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং আপনার মতামত কমেন্টে জানান। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।